খুব আমোদে আছেন না ভাবিকে নিয়ে? শৈলী, কসম করে বলছি, ভাবি আমার কাছে নেই। আমি জানি না কয়েছে। আমি ফোন থেকে কানকে আলগা করে নিলাম। কেটে দিয়ে অদ্ভুত চাহনিতে মোবাইলের স্ক্রিনে চেয়ে রইলাম স্তম্ভিত হয়ে। কি বলল ভন্ডটা? ভাবি ওর কাছে নেই? ভাইয়াটাকে এই নিউজ এখন শোনালে আরও অস্থিরতায় ভুগবে। বিষণ্ণতা জেঁকে বসবে মনের উপর। আরও ২-৪ দিন যাক, আমাদের বাড়ি থেকে বেরিয়ে আসুক, একটু হালকা হলে তবেই বলবো। এই চিন্তা করে বিষয়টা নিজের মাঝে গোপন রাখলাম আপাতত। দুজনের জন্য ২ কাপ চা নিয়ে গেলাম। উনি ধোয়া ওঠা চায়ের কাপে ঠোঁট চুবিয়ে প্রীত চোখে চাইলেন আমার দিকে। মেনি মেনি থ্যাঙ্কস শৈলী। এতগুলো থ্যাঙ্কস কেন? আলতো হেসে বললাম, চা বানিয়ে দেওয়ার জন্য, বড় কাপে বেশি করে দেওয়ার জন্য, চমৎকার হয়েছে চা সেই জন্য, আমাকে তোমার হাতে খাইয়ে দেওয়ার জন্য। আফসোস, প্রতিটি মানুষের জীবনে দুঃসময়ে তোমার মতো মানুষগুলো কেন যে থাকে না, যে তোমাকে হারিয়েছে তার দুর্ভাগ্য। কেমন করে যেন কথাটা বললেন কায়েস ভাইয়া। আমি লজ্জাবনত মুখে নিচু মাথায় মাটির দিকে চেয়ে আছি। উনি ফের বললেন, চায়ে লেবুর ঘ্রাণ পাচ্ছি। লেবু ছাড়া এটা লেবু চা ভাইয়া? বুঝিনি। লেবু তো ঘরে নেই, গাছেও নেই। টাটকা পরিপূর্ণ ৩টি পাতা ছিঁড়ে দিয়েছি। আমার মাকে দেখেছি এমন করে আমাদের চা খাওয়াতে মাঝে মাঝে। বাহ! গ্রেট আইডিয়া। তাহলে আন্টির হাতের আনকমন রেসিপিগুলো চেখে দেখা দরকার। কবে আমাদের বাড়ি যাবেন বলেন? মাকে আগেই জানাতে হবে। আম্মাকে জিজ্ঞাসা করে ডেট ফিক্সড করে নিও। আমার কোনো প্রবলেম নেই। সিঙ্গেল মানুষ আমি। যেখানে দিন সেখানে রাত। সেখানে সকাল সেখানে বিকাল। আমার জীবনে পিছুটান বলতে আব্বা আম্মা ছাড়া আর কিছু আছে নাকি? সুখের উৎসর্গগুলো যে নিশ্চিহ্ন হয়ে গেল হায়! চট করে বললাম, ভাইয়া যা বলার কথা ছিল বলেন না। ও বলছি, সেদিন আমি একজনের কিছু জিনিস পৌঁছে দিতে তাদের বাড়ি যাই। উনি আমাদের সঙ্গে বাইরে থাকেন। পাশাপাশি কোম্পানি আমাদের। তো বৃষ্টি আরম্ভ হলো। তাই তানিয়াকে জানিয়ে দিলাম যে রাতে আসবো না, সকালে আসবো। তবে এটা মিথ্যে বলছি। কারণ এবার বাড়ি আসার পর আমাদের বাড়ির এক সিনিয়র ভাবি আমাকে ডেকে বলল, কায়েস, একটু খেয়াল রাখিস তোর সুন্দরী ললনার দিকে। বিদেশে থাকিস বলে বউকে এত আহ্লাদ দেওয়া ঠিক না। কনকের সাথে তার চলাফেরা দৃষ্টিকটুর। তবে আমার দেখার ভুল বোঝার ভুলও হতে পারে। এই বলে সেইভাবে আবার বিভিন্ন সময়ে তার নজরে পড়া কিছু খণ্ড খণ্ড দৃশ্যের কথা বলল আমাকে। উনি যেভাবে বলল, অবিশ্বাসের সুযোগ রইল না। কারণ উনি বাণী অহেতুক কথা বলার মানুষ না। তো আমি মাঝরাতে বাড়িতে এসে পড়ি, ভিজে ভিজে ঘড়ি তখন ১টা বাজে। আমার প্ল্যান ছিল কনক ও তানিয়াকে হয়তো ক্লোজ সিচুয়েশনে দেখব। তারপর তানিয়াকে ডিভোর্স দিয়ে দিব। এটাই হবে তাদের জন্য উপযুক্ত পানিশমেন্ট। কনকের ফয়সালা পরে করব। কিন্তু হায় বিধিবাম! আমি এসেই দেখি আমার বেডরুম খালি। সারা ঘর খুঁজলাম, নেই। কল দিয়ে দুজনের নাম্বার অফ পেলাম। আম্মাকে শুনিয়ে ভোরে নামাজ পড়তে উঠলাম। কারণ রাতে শোনালে আম্মার হাউমাউতে আব্বার কোনো দুর্ঘটনা ঘটে যেতে পারে। আবার ভোরে তোমার রুমে উঁকি মেরে দেখে আসলাম কনক নেই। এই হলো আমি জানার বিষয়। তারপরে বিষয় তো দেখছো। আমি ছলছল চোখে বাইরে দৃষ্টি মেলে ধরি। উনি আমার মুখে লক্ষ্য করে বলেন, তুমি আমার ছোট ভাইয়ের স্ত্রী। তোমার ব্যক্তিগত লাইফ নিয়ে সিদ্ধান্ত তুমি নিবে। এতে আমি কিছু বলাটা ইন্টারফেয়ার হয়ে যাবে। না ভাইয়া, কোনো সমস্যা নেই। কিছু বলতে চাইলে বলেন। আমি আপনাকে শ্রদ্ধা করি, অভিভাবকের দৃষ্টিতে দেখি। কনককে নিয়ে তোমার অভিমত ও ডিসিশন শুনতে যাচ্ছি। আমি কোনো ফাইনাল সলিউশন এখনো যেতে পারিনি। ঝুলন্ত অবস্থায় অবস্থান করছে ব্যাপারটা। ভাবিকে নিয়ে আপনার সিদ্ধান্ত জানতে চাই ভাইয়া। আমার সিদ্ধান্ত একটাই, আমি তাকে আর আমার লাইফে স্থান দিব না, ডিভোর্স দিয়ে দেব। কালকে উকিল রশিদ পাঠিয়ে দেব তাদের বাড়িতে। আমার ২ সন্তান যখন বেঁচে নেই, তখন ওর মতো নারীকে আমার কোনো প্রয়োজন নেই। একা জীবন পার করে দিব সেই ভালো। কনককে কি করবেন? কি করব? চিরতরে তার সঙ্গে বন্ধন ছিন্ন করে দিলাম। এটাই বড় শাস্তি তার জন্য। শাস্তি কেবল শরীরে প্রহার করলে হয় না। নানাভাবে নানা কায়দায় অপরাধীকে শাস্তি দেওয়া যায়। আমি মলিন মুখে ওনার সামনে থেকে সরে গেলাম। তার ২ দিন পরে এক সকালে আমাদের বাড়িতে বেড়াতে গেলাম। সঙ্গে কায়েস ভাইয়া, আমার শাশুড়ি, ২ ননাস, ভাগিনা, ভাগিনী সবাই। কায়েস ভাইয়া যেহেতু এই ১ম আমাদের বাড়ি যাচ্ছে, তাই অনেক
ফলমূল ও মিষ্টি আইটেম নিল। তারা সবাই নাস্তা করে দুপুরের খাবার খেয়ে আবার বিকেলের নাস্তা করে সন্ধ্যায় বাড়ি ফিরে গেল। শাশুড়ি রইল না আমার শ্বশুরের জন্য। মা ওনার কাছে শাশুড়ির জন্য সব খাবার দিয়ে দিলেন 5 বক্সের টিফিন বাটি ভরে। বাকিরাও সংসার বাচ্চাদের স্কুলের জন্য চলে গেল। কায়েস ভাইয়া চলে যেতে চাইলো, কিন্তু আমার আব্বার কথা ফেলতে পারলেন না। আবার শাশুড়ি চেয়েছেন থাকুক আমাদের বাড়িতে। তিনি বললেন, তুই থাক, ওনারা যেহেতু এত করে চাচ্ছেন, পরে বউরে নিয়ে একবারে চলে আসিস। মূলত মা চেয়েছেন ভিন্ন পরিবেশে ছেলের মন ঝরঝরে হয়ে উঠুক। বাড়িতে একঘেয়েমিও চলে এসেছে। আবার ঘোরা ফিরে সব স্মৃতিগুলো চোখের সামনে ভেসে ওঠে। উনিও একটু চোখের আড়াল হলেন। এই জীবনে কিছু সময়ে কিছু প্রিয় মানুষের হতেও দৃষ্টির আড়ালে চলে যেতে হয়। আব্বা আম্মার সঙ্গে সামান্য ঝগড়া হলেও নানা বাড়ি চলে যেত, ফিরে আসতো 2 দিন পর। আব্বা চুপ থাকতো, বলতো চলে যাক তোর মা, এখন কেউ কাউকে সহ্য করতে পারবো না আমরা। এতে সম্পর্ক আরও টেকসই হওয়ার সূত্র তৈরি হয়। স্কুল পড়ুয়া ছোট বোন পলি কায়েস ভাইকে নিয়ে উঠোনে হাঁটছেন। আমার অন্য অন্য চাচাতো বোনরাও রয়েছে। নানান দুষ্টু মিষ্টি কথা তারা কায়েস ভাইকে ভুলানোর চেষ্টা করছে, কেননা তারা জানে যে উনি সদ্য 2 পুত্রকে হারিয়েছে। তবে বাকি বিষয়ে তারা বা বাড়ির কেউ জানে না। সবাই জানে কনক তার ব্যবসার কাছে ঢাকায় গেছেন, ভাবি অসুস্থ বলে আসেনি। ঘরে নতুন অতিথি। আম্মা খুশি মনে মাটির চুলায় তাওয়ার উপর তালের পিঠে বানাচ্ছেন কলাপাতা মুড়ি দিয়ে। অপর চুলায় চা দুধ বসিয়েছেন। আম্মাকে আমি কাজে সাহায্য করছি। আমি ওনাকে বসার ঘরে ডাক দিলাম নাস্তা খাওয়ানোর জন্য। কায়েস ভাই আম্মার হাতের খাবারের বেশ প্রশংসা করলেন। পুলি পিঠা ছিঁড়ে মুখে দিতে দিতে চঞ্চল সুরে বলেন, বেয়াই সাহেব, বর্ষাকাল মানে আমাদের ঘরে তাল দিয়ে নানা রকমের পিঠের সমারোহ। পুকুর পাড়ে আমাদের বেশ কয়েকটা তাল গাছ রয়েছে, সেটাকে আমরা তাল পুকুর বলি। কাল সকালে আপনাকে নিয়ে যাব দেখাতে। হ্যাঁ, অবশ্যই যাব বলি। স্মিত হেসে বলল কায়েস ভাই। আব্বা মসজিদ থেকে চলে এসেছেন। সবাই মিলে নানা গুজব করা হলো। আম্মা কনক ভাবি প্রসঙ্গ তুলতে চাইলেন, আমি ইশারায় মানা করে দিলাম। আমেজপূর্ণ পরিবেশটা ভার করে তোলা অনুচিত হবে। চাচাতো বোন টিয়া আসলো। পলি লুডুর ঘর নিয়ে আসে। খেলবি? নয়া বেয়াই এলোকে, যাও নিয়ে যাও, খেলবে। পলি, আমি, কায়েস ভাই, টিয়া 4 জন মিলে লুডো খেললাম। আমার ইচ্ছে না করলো মুখ কাটা টিয়া কথার ছেলে কায়েস ভাইকে বলল, আমাদের 3 নারীর মাঝে এক পুরুষ, তার দফারফা শেষ। শিওর সে হারবে, আর যে হারবে তার আমাদেরকে ট্রিট দিতে হবে। বর্ষাকালে ট্রিট সস্তা, বেঁচে গেলাম। তোমাদের বাজারে ঝালমুড়ি ছাড়া আর কিছু পাওয়া যায় নাকি? বলল কায়েস ভাই। এভাবে খেলা শেষ হয়ে গেল নানান খোশ গল্পে। বিজয়ী হলেন কায়েস ভাই, হেরে গেল টিয়া। জেতার ক্ষমতা বেশিরভাগ সময় কেবল পুরুষেরই থাকে। বুঝলো টিয়া পাখি? আমি ঝালমুড়ি খাই না, আর একটু রিচ ফুড পছন্দ করি। বাঁকা হাসি ছড়িয়ে বাক্যগুলি আওড়ে কায়েস ভাই উঠে দাঁড়ালো। টিয়া ঠোঁট উল্টিয়ে পরীকে বলল, তোর চালাক বিয়ে নিয়ে তুই থাক, আমি গেলাম। তখনই কায়েস ভাইয়ের মুঠোফোন বেজে উঠল। দ্রুত রুমে গিয়ে রিসিভ করলেন। সন্দেহ করে পিছনে দিয়ে আমিও গেলাম। হ্যালো, কে? বলে উনি লাউড স্পিকার করে দিলেন। স্পিকার। কায়েস আঙ্কেল, আমি সবুজ, আপনাদের পাশে বাড়ি। ও সবুজ, বলো কি হয়েছে? আঙ্কেল, বলতে খুব খারাপ লাগছে, তবু না বলে পারছি না। ঢাকায় একটা বাসা থেকে দেখলাম চাচি বেরোছে, সঙ্গে অপরিচিত একজন লোক। আমি গিয়ে সেই বাড়ির কেয়ারটেকারকে জিজ্ঞাসা করলাম তাদের পরিচয়। সে বলল ওনারা স্বামী স্ত্রী, 1 সপ্তাহ হয়েছে এই বাড়িতে উঠছে। এখন কথা হলো, আমি কি ভুল দেখলাম? তুমি কি সেই পুরুষ লোকটাকে সত্যি চিনতে পারোনি? একদমই না আঙ্কেল। আচ্ছা রাখো, তুমি ইনফরমেশন দেওয়ার জন্য অনেক ধন্যবাদ। এটা কি হলো শৈলী? বলে কায়েস ভাই বিস্ময়িত চোখে আমার দিকে চাইলো। আমি কনকের নাম্বারে ফোন দিলাম। স্পিকার অন করলাম কায়েস ভাইয়ের ইশারা পেয়ে। কনক রিসিভ করে নরম চুপসানো গলায় বলল, শৈলী কেমন আছো? আব্বা আম্মা কেমন আছে? ভাইয়ের কি অবস্থা? আমি মুঠোফোনের এক প্রান্তে নাক সিটকে ভেঙচি আটলাম ঘৃণা ও অবজ্ঞার চোখে। তার প্রশ্নগুলো উত্তর না দিয়ে জিজ্ঞাসা করলাম, অসৎ হারামি, ইতর কোথাকার, বল ভাবি কোথায়? আচম্বিতে এই প্রথম আমার মুখে অমার্জিত আচরণ শুনে ও প্রান্তের কনক থতমত খেয়ে উঠল হয়তো। ক্ষণসময় তার কোনো কথা শোনা যায়নি। কিয়ৎক্ষণ বাদে হাহুতাশ জনিত কণ্ঠে বলল, আমি খুব ফেঁসে গেছি শৈলী, ভাবিকে একজন ছিনিয়ে নিয়ে গেছে আমার থেকে, কোনো সন্ধান পাচ্ছি না। ভাবির নাম্বার বন্ধ। ঘটনাটায় ভিন্ন রকম প্রকাশ পাচ্ছি। তোমরা সবাই যা ভাবছো তা নয়, তবে ভুল আমারই বেশি।
শৈলী, আমাকে তোমার ক্ষমা করো প্লিজ। আমি বাড়ি ফিরে আসতে চাই। তুমি আমার স্ত্রী আছো এবং সারা জীবন থাকবে। তাকে কি রিপ্লাই দেওয়া উচিত বুঝে উঠছি না। কায়েস ভাইয়া আমার হাত থেকে ছোঁ মেরে মোবাইল নিয়ে বলল। উত্তেজিত হলো না, রাশভারী গলায় তার ভাইকে হুকুম দিয়ে বলল, আমাকে বলতে হবে না। শেইলির কাছে এ টু জেড সব বল। কোনো লুকোচুরি ফাঁক ফোকর রাখার চেষ্টা করবি না, তাহলে পরিণাম হবে মারাত্মক ও কল্পনাতীত। এই বলে তিনি আমার হাত থেকে মোবাইল নিলেন। লাউডে আছে মোবাইল। কনক পাশ থেকে বড় ভাইকে কিছু বলতে গিয়েও পারল না। আমার কণ্ঠ হল হ্যালো শব্দ শুনতে পেয়ে ভারাক্রান্ত বলে, শৈলী, আমি তোমাকে কাল সব কিছু বলি প্লিজ। কেন? এখন কি প্রবলেম? নতুন কোনো ফোন দিয়াটা এই ভিতরে? একদম না। আমার মাঝে সব বলার মতো মানসিক শক্তিটুকু নেই। একটু বুঝতে চেষ্টা করো, প্রমিস আমি সব বলবো। লাভ নেই, তাই আর ঘাটালাম না তাকে। ফোন লাইন বিচ্ছিন্ন করলাম। কায়েস ভাই বিদ্যমান পরিস্থিতি নিয়ে রূঢ় ভাষায় কিছু কথা বললেন। আরও বললেন, তার কথা আমি বিশ্বাস করিনি। ভাই নামের কলঙ্ক সামনে পেলে জ্যান্ত পুঁতে ফেললাম। ভাইয়া আমাকেও একই কথা বলছে কসম খেয়ে। তাই আমি বিশ্বাস অবিশ্বাসে দোলাচলে দুলছি। কোমল কণ্ঠে বললাম, উনি কড়া চাহনি নিক্ষেপ করলেন আমার দিকে। বললেন, কবে? বলছে, যেদিন আপনাকে ভাত খাইয়ে দিয়েছি সেদিন। তাহলে আমার কাছে লুকানোর মানেটা কি? আমি ওনাকে কারণটা বুঝিয়ে বললাম। উনি বলল, বুঝলাম। তবুও আমি বিশ্বাস করিনি। আর তাদের দুজনকে, ঘটনা যাই হোক, দুজনে সমান অপরাধী। আমাদের বাক্য বিনিময় থেমে গেল পলির আগমনে। ভাইয়া ভাত খাবেন না? 10টা বেজে গেল। হুম, খাবো পলি, কিছুক্ষণ পরে। ক্ষুধা লাগেনি এখন। কত রকমের নাস্তা খেলাম। আমার মা এমনই ভাইয়া। আমার জামাই এলে তো মা সারাবেলা রান্নাঘরে পড়ে থাকে খাবার তৈরির ব্যস্ততা নিয়ে। বড়দের মতো করে বলল পলি, তোমার জামাই এলে? বেকুব বনে যাওয়ার হাসি দিয়ে জিজ্ঞাসা করলেন উনি। আরে থুক্কু, আপার জামাই বলতে গিয়ে আমার জামাই বলে ফেলেছি। নিজের মাথায় গাঁটটা মেরে জবাব দিল পলি, ও হো তাই বলো। এমন শাশুড়ি হলে শ্বশুরবাড়ি মধুরহারি। 3 দিন গেল আবার ঝাড়ুর বাড়ি, বলল পলি। আমি পলির দিকে চোখের পাতা উল্টিয়ে চাইলাম। পলি বলল, ও, এমন করে তাকাস কেন? আমি কি কায়েস ভাইয়াকে বলছি নাকি তোর নষ্টা জামাইরে বলছি? আমি থতমত খেয়ে গেলাম। ভাইয়া মাইন্ড করবেন না। পলি খুব মিশুকে মেয়ে। অল্প সময়ে দেখা মানুষকে আপন করে নেওয়ার ক্ষমতা রাখে। গায়ে গায়ে ভাব জমে ফেলে। তাই সরল মনে যা আসে তাই মুখ দিয়ে ফরফরিয়ে বেরিয়ে যায় ওর। কায়েস ভাই হেসে ফেলল, বলল, আমি কিছু মনে করিনি শৈলী, বরং উপভোগ করছি, আনন্দ পাচ্ছি। পলি বেশ মজার। যার শালি হয়েছে তার সৌভাগ্য। শালি না থাকলে জীবন নিরস থেকে যায়। আপনার শালি নেই বিয়াই? না, তার বড় বোন আছে। বাদ দাও পলি, তাদের পরিবারের কথা মুখে নিতে অরুচি আমার। সবাই তো জানো তোমরা। আমরা 2 বোন বের হয়ে চলে গেলাম। আম্মার কাছে গিয়ে খাবার প্রস্তুত করতে বললাম। রাতে আম্মা ছাড়া আব্বা সহ সবাই একসঙ্গে নৈশভোজ সেরে নিলাম। পরে গিয়ে কায়েস ভাইয়ের বিছানা ঝেড়ে মশারি খাটিয়ে দিল। আমি আম্মাকে ঘুমাতে পাঠিয়ে দিলাম। সারাদিন আম্মার উপর ধকল গেছে। ডাইনিংয়ে প্লেট বাটি গোছাতে গোছাতে ওদের 2 বেআইনের মিষ্টি আলাপন শুনছি। পরে লাগবে না, মশারিতে আমার অ্যালার্জি আছে। মশা আছে নাকি? দেখছি না তো। আছে মানে আবার জিগায়। শ্বশুরবাড়ি মশা বলে কথা। শালিগুলোর মতো হয় মশাগুলো। জ্বালাতন করবে এখন নাকি? আপনি যখন চোখ বন্ধ করবেন তখনই তাহারা দলে দলে আপনার রুমে এসে হাজির হবে। কুট কুট করে দুষ্টুমি কামড় বসাবে। বলি, কারেকশন প্লিজ। কার শ্বশুরবাড়ি বললে? আর তোমরা 2 বোন থাকতে মশা কামড়ানোর সুযোগ পাবে কেন? উফ, সরি বিয়াই। একই কথা মশারি খাটাতে এসে আপনার ছোট ভাইকে বলতাম, তাই মুখ খসকে জিভ খসে ও কথা বেরিয়ে গেছে। ভাগ্যিস আপা এখানে নেই, নয়তো শুনে লজ্জায় লাল হয়ে যেত। আমি খেতাম চটকানো। আমার জন্য তোমার স্বর ব্যাঘাত ঘটল নাকি? ওমা, কি কয়? এই রুমে আমাদের অতিথি রুম খালি পড়ে থাকে। আমরা 2 বোন সবসময় গলাগলি
করে এক রুমে এক বিছানায় ঘুমাতাম। আপার বিয়ের আগের দিনেও দুবোন জড়াজড়ি করে ঘুমাইছি। ও আচ্ছা, আপা একা ঘুমাতে ডরায়। আল্লাহ জানে আপনাদের বাড়িতে জামাই ছাড়া আপা একা কিভাবে ঘুমায়। মনে হয় ডরে ডরে ঘুমাইছে। এই জন্য আম্মা 3 দিন ছিল আপার সঙ্গে আপনাদের বাড়িতে। এটা জানতাম না। জানলে কি করতেন? থুকু, আপার তো বড় একটা প্রতিভা আছে, আপনি মনে হয় জানেন না। আপনার লুচ্চা ভাইয়ের সঙ্গে বিয়ে হয়ে আমার আপার প্রতিভা কব্বরে গেছে। কি প্রতিভা শৈলীর বলো? আমি কিছু জানি না। আমি পলিকে গলা উঁচিয়ে ডাক দিলাম, যেন পলি আর অতিরিক্ত কিছু বলার সুযোগ পায় না। এমনিতে খুব পটর পটর করেছে সুযোগ পেয়ে। এই পলি, এদিকে আয়, তোর রেডিও অফ করে। পলি এলে মৃদু শাসনে বলি, কাল তোর স্কুল নেই, পড়া নেই, রুমে যা। না নেই, এখন শুধু বিয়াই নিয়ে মজা মস্তি হবে। নাকি বিয়াই? ধুম করে হেসে ফেলে বলল পলি। রুমের ভিতর হতে স্পষ্ট জবাব এলো কায়েস ভাইয়ের থেকে, পাবেন বেআইন। আমি আর বাইরে যাচ্ছি না। বাইরে যাওয়ার কারণে ইতি ঘটছে আমার লাইফে। পলি নিদ্রা দেবীর কোলে ঢলে পড়ছে সুখ সুখ মনে। বেহায়া মন প্রবোধ মানে না। ঘুরে ফিরে কনকের কথা মনে পড়ছে। তাদের দেবর ভাবিকে নিয়ে কোনো হিসাব মেলাতে পারছে না। এমন নানা দুর্ভাবনা ও জিজ্ঞাসায় হৃদয়টা ছিন্ন বিচ্ছিন্ন। আমি গিয়ে আমার রুমের জানলার কপাট খুলে দিলাম। পল্লী গায়ের আধার থেকে বসেছে চারিদিক। আনমনা দৃষ্টি মেলে দিলাম বাইরের পানে। রাত বেড়ে গা ছমছম করা আধার ঘন হতে লাগলো। চারপাশ জুড়ে অখণ্ড নীরবতা। নেই কোনো কলরব। প্রাকৃতির সেই নির্জনতা ভেদ করে কিছু নাম না জানা পাখির ডানা ঝাপটার শব্দ কানে ভেসে আসছে। কে জানে তারা আমার মতো আহত কিনা। হয়তো তারাও সঙ্গী হারিয়েছে, তাই হৃদয় বিদীর্ণ করা দুঃখ নিয়ে গাছের শাখায় শাখায় ওড়াউড়ি করছে খানিক প্রশান্তির আশায়। কপাট বন্ধ করে দিলাম। বদ্ধ রুমের ভিতর নিঃশব্দ পায়ের এদিক ওদিক পায়চারি করছি। কাল কি জানি কোন নিষ্ঠুর উদ্ভট ঘটনা শুনতে হয় আমার কনকের কাছ থেকে। চিন্তা করতে অস্থিরতা ক্রমশ দ্বিগুণ হয়ে এলো। খাটের তলা হতে আমার রং তুলির বাক্স বের করে নিলাম। জমে যাওয়া ধুলোর আস্তরণ মুছে নিলাম। ভাবনায় মানুষের হৃদয় হতে যদি এমন ব্যথার প্রলেপগুলি মুছে ফেলা যেত, তাহলে পৃথিবীর অজস্র মানুষ ভালো থাকতো, অপার প্রশান্তি নিয়ে রাত কাটাতে পারত ঘুমিয়ে। টিনের বেড়ার সেটে থাকা ক্যানভাসটাও মুছে নিলাম। কয়েক ভাগ রং মিশিয়ে নিলাম আবার ছোট্ট রঙের ট্রেখানাতে। ইচ্ছে মতো পছন্দের একটি দৃশ্য ও বাস্তুচিত্র চিত্রায়ন করে ফেললাম। এতে মধ্যরাত পেরিয়ে শেষ নিশে ছুঁই ছুঁই ঢুলু ঢুলু ভাব নিয়ে বিছানায় নিজেকে সঁপে দিলাম। সকালবেলা করে ঘুম ভাঙলো আমার। মা বলল, কায়েস ভাইকে পলি নাস্তা দিয়েছে, আমাদের তাল পুকুরে ঘুরে এনেছে। এখন উনি বাজারে গিয়েছেন চা খেতে আব্বার সঙ্গে। এই ভিতরে আমি নাস্তা খেয়ে নিলাম, আম্মাকে দুপুরের কাছে সহযোগিতা করলাম। পলি স্কুলে চলে গিয়েছে। আব্বা ও কায়েস ভাই ফিরে এলো। হাতে করে নিয়ে এলো অনেক কিছু। আব্বা আম্মার কাছে সেসব নিয়ে গেলেন রান্নাঘরে। কায়েস ভাই আমাকে ডাক দিলেন। উনি বললেন, এখানে বসো, কনককে ফোন দাও, স্পিকারে মুভ অন করো। আমার তো অপেক্ষা সহ্য হচ্ছে না আর। মানুষের জীবন নিয়ে তামাশা পেয়েছে নাকি সে? দিচ্ছি ভাইয়া, আমিও অপেক্ষা করতে পারছি না। অপেক্ষা শব্দটাই কষ্টের। তখনই কায়েস ভাইয়ের রিংটোন বেজে উঠল, আননোন নাম্বার। তিনি হ্যালো বলতে ওপাশ হতে শোনা গেল অপরিচিত পুরুষের কণ্ঠ। আপনি কি কায়েস? হ্যাঁ, কে আপনি? আমি আবার আপনার কোন জন্মের ভাই হলাম? আপনার স্ত্রীর নাম কি? ঈশ্বর তানিয়া। সে তো এখন আপনার কাছে নেই। কে আপনি? কি চান? পরিচয় দেন। আমি একজন মানুষ, এটাই আমার পরিচয়। চাই মাত্র ক্যাশ 10 লক্ষ টাকা। স্ত্রীর যৌবনে ঠাসা বউ ফিরে পেতে চাইলে সময় 2 দিন। ইউ আর রাস্কেল, তোকে পুলিশে দিব আমি, বাটপার কোথাকার। পরক্ষণে তার বদলে তানিয়া ভাবির কণ্ঠ শোনা গেল। কাঁদো কাঁদো করুণ গলে ভাইয়াকে বলল, হ্যালো, আপনি শুনছেন? ওনারা টাকা দিয়ে আমাকে উদ্ধার করে
নিয়ে যান আপনি। উদ্ধার করুন, আল্লাহর দয়ে বাঁচান। ভাবির থেকে ফোন নিয়ে সেই লোকটা বলল, বুঝলেন তো মিস্টার কায়েস? ভাইয়া ফোন কেটে দিল। আমি বিস্মিত স্বরে বললাম, এবার সব কিছু মাথার উপর দিয়ে যাচ্ছে আমার। বুঝতেছি না কিছু। কেমন বিশৃঙ্খল অবস্থার সৃষ্টি হয়েছে। ভাবলাম কি শুনছি কি ভাবি কিডন্যাপ হলো নাকি। সেটা হলেই আপনার সৎ সাহস নিয়ে বাড়ি আসতো এবং সবাইকে ওপেনলি জানাতে পারতো। তবু ভাবিকে ছাড়িয়ে আনবে না। হাউ ফানি! যে আমার সঙ্গে ছল করলো, ঠকালো, বিশ্বাসের অমর্যাদা করলো, তাকে টাকা দিয়ে আমি ছাড়িয়ে নো নেভার। ভাবছে আগের মতো তাকে নিয়ে আবেগের টইটুম্বুর হয়ে আছি আমি। একদমই না। তার জন্য আমি আমার মাকে ভুল বুঝেছি। নির্দোষ ভাষায় আচরণ করে মায়ের অভিশাপ কমেছি। ক্ষমা চাইতে হবে মায়ের কাছে বাড়ি গেলে। আমি এখন আবেগশূন্য, বিবেক পরিপূর্ণ। ফিসলে হাসি দিয়ে বলল, কায়েস ভাই মাকে কিভাবে ভুল বুঝলো এটা এখন জানার বিষয় আমার। তবে এই প্রশ্ন পরেই করব। ফোন দাও ওই ইডিয়েটটাকে। ভয়ানক মুড অফ করে ফের আদেশ করলো কায়েস ভাই। প্রথমবার রিসিভ না হলো, দ্বিতীয়বার রিসিভ হলো আমার নাম্বার। কায়েস ভাই এক পায়ের উপর আর এক পা তুলে কাঠের চেয়ারে বসলো। দৃষ্টি অন্যদিকে হলো, মন রয়েছে আমার দিকে কথা শোনার জন্য। কেমন আছে শৈলী? এর উত্তর দেওয়ার প্রয়োজন আছে বলে মনে করি না। ঘটনা বলা শুরু হোক শুরু থেকে শেষ পর্যন্ত। জানি ক্ষেপে আছো তুমি। ভাইয়া মা সবাই, এটাই স্বাভাবিক। বলছি শোনো, বলেই ফেলি। সেদিন খুব বৃষ্টি হচ্ছিল। আমি বাড়ি আসিনি রাতে। আমার কিছু ফ্রেন্ড সার্কেল মিলে আমি সহ 4 জন হবে সারা রাত আড্ডা দিলাম। এটা হলো আমার দোকানের পাশের একটা ক্লাব ঘর হয়েছে সেটা। আমরা কার্ড খেললাম, কিছু ড্রিঙ্কস করলাম। এসব তোমার সঙ্গে বিয়ের আগের কথা। তো মজা করে অনেক কথা হচ্ছিল। সেখানে একজন প্রসঙ্গক্রমে ভাবির কথা তুলল। সে ভাবিকে দেখেছে। এভাবে একজন ট্রুথ আর ডেয়ার খেলার কথা বলল। পালাক্রমে প্রশ্ন ঘুরতে লাগলো। আমার ডেয়ারে লেখা কাগজটি তুলে হলো। সেখানে লেখা ছিল, তোর ভাবিকে এমন এক রাতভর বৃষ্টির সময় আমাদের কাছে নিয়ে আসবি, তোর ভাই তো বাইরে, জানতে পারবে না। বৃষ্টির দিনে রোমান্স হেব্বি জমবে। মজা মস্তি হবে দোস্ত, আর বেশি কিছু না। আমি স্তব্ধ হয়ে যাই। খেপে গিয়ে কলার চেপে ধরি ওদের, কিন্তু উপায় নেই। ডেয়ার খেলার সিস্টেম এটাই। এবং সেখানে আমার এক ব্যবসায়িক পার্টনার ছিল। সে আমার কাছে বেশ টাকা পেত। বলল ভাবিকে পেলে আমার টাকা আর তাকে দেওয়া লাগবে না। তারপর হতে ভাবির সঙ্গে ভাব জমাই, ভাবির আস্থা অর্জন করি। আর লক্ষ্য করলাম সঙ্গীহীন ভাবি আমার সঙ্গে বেশ উপভোগ করছে। বৃষ্টি এলে ভাবি কেমন শিহরিত অনুভব করতো, পুলকিত হতো। এভাবে আমাদের ঘনিষ্ঠতা বেড়ে যায়। 8-10টা পরিবারের দেবর ভাবির সুসম্পর্কের মতো। যেদিন সুযোগ মিলত ভাবি আমার স্পর্শ কামনা করতো, একটু ছোঁয়াছি, এর বাইরে কিছু না। সুযোগের অপেক্ষায় থাকি ভাবিকে বাইরে নেওয়ার। এবার ভাইয়া আসার আগে ভাবিকে বললাম, আমার সঙ্গে এক রাত ঘুরতে বের হবে কিনা। ভাবি বলে 100 বার বের হবো। প্রবল বর্ষার রাতে ভিজে ভিজে রিক্সা করে ঘোরার আমার বহুদিনের টুকরো স্বাদ। তোর ভাই তো থাকে বাইরে, তাই দেবরকে নিয়ে ঘুরলে সমস্যা কি। দুধের স্বাদ ঘোলে মেটাতো। এমনিতে তো তুই আমার গিভ হাজবেন্ড। আমি চাইলাম ভাবির দিকে। বলল, দেবর সমান গিফট দেওয়ার হাজবেন্ড। তারপর ভাইয়ে চলে আসলো। তো যেদিন ভাইয়ে জানালো রাতে আসবে না বাড়ি, সেদিন আমি গোপনে তাদের জানাই। তারা ক্লাবে অপেক্ষা করে। সেই ক্লাবটা আমাদের ছিল। আমি ভাবিকে নিয়ে যাই মিথ্যে বলে। হিসাব ছিল ভাবির সঙ্গে তারা গল্পগুজব করবে, আবার রাতে বাড়ি ফিরে আসবো সবাই ঘুমের মধ্যে থাকতে। ভাইয়া তো আসবে সকালে, কিন্তু ভাবিকে দেখে তারা লোভ সংবরণ করতে পারেনি। তাদের 3 জনের মধ্যে কাড়াকাড়ি শুরু হয়। ভাবি অবাক হয়ে গেল। ভয়ার্ত স্বরে কান্না শুরু করে দিল এবং আমাকে বলল, তুই কি বলে আনলি আমাকে, আর এরা কারা? ভাবি, খুব সরি, আমি বাজি ধরেছি এদের সঙ্গে তোমাকে নিয়ে আসবো বলে। তো হাতাহাতি লেগে যায় সবার সঙ্গে।
তারা যেভাবে পারে ভাবিকে বাজেভাবে টাচ করতে থাকে। আমি ভাবিকে নিয়ে আসতে চাইলে তাদের সঙ্গে পেরে উঠি না। ৩ জন আমার গায়ে হাত তোলে। তারা মদ্যপ অবস্থায় ছিল। যে আমার কাছে টাকা পায়, আনিস নামে, সে ভাবিকে নিয়ে চলে যায় নিজের গাড়িতে তুলে। অন্য দুজনও মারল সে। সে ধনী। ক্লাবের সামনে তার নিজের গাড়ি ছিল। আমাকে বলল, তোর ২ লাখ টাকা মাপ কনক। সে ঢাকায় থাকে বেশিরভাগ সময়। সেখানে তার বাসা আছে। এরপরে আমি ভাবি ও তার নাম্বার ফোন দিয়ে বন্ধ পাই। এই সিচুয়েশনে কোন মুখে বাড়ি আসি আমি? মোবাইলও মাঝে মাঝে বন্ধ রাখতাম ভাইয়ের ভয়ে। ভাবির সন্ধান আমি এখনো জানি না। আনিসের গ্রামের বাড়ি চিনি না যে খবর নেব। এই হলো বিষয়। আমি পাগলের মতো হয়ে গেছি এই ভাবিকে ভাইয়ের কাছে ফিরিয়ে দেওয়ার জন্য। আর তোমার লাইফে আমি ছিলাম, থাকবো জনমভর। আপনি কোথায় আছেন? থানায় ইনফর্ম করা হয়নি? আমার তো ফেরারি জীবন হয়ে গেল। আজ এখানে কাল ওখানে, মানিব্যাগ ফাঁকা হয়ে গেছে। দোকানের ম্যানেজার স্টাফ চালিয়ে নিচ্ছি কোনোভাবে। তাদের থেকে বিকাশে টাকা আনিয়ে চলতেছি। থানায় ইনফর্ম করতে গেলে আমি ফেঁসে যাব। এই ভয়ে সেদিকে যাইনি। করুণ আত্মীয় সুরে কথাগুলো বলে থামল কনক। কায়েস ভাই তার মোবাইল আমার চোখের সামনে ধরল। লেখা আছে, লেখাটি পড়ো তাকে শুনিয়ে। আমি লজ্জায় চোখ তুলে তাকাতে পারছি না। তবু জিজ্ঞাসা করতে হলো কনককে, আচ্ছা ভাবির সঙ্গে কি আপনার ফিজিক্যাল রিলেশন হয়েছে? হ্যাঁ জানি হয়েছে। যত ঘনিষ্ঠতায়, রাত বিরেতে আমি নিজেই দেখেছি। অস্বীকার করার সুযোগ নেই, একাধিকবার হয়েছে। ভাবি কনসিভ করছে একবার, নিয়ে অ্যাবর্শন করিয়ে এনেছি। ভাইয়ের অবর্তমানে ভাবি আমার কাছে এটাই চাইতো। আমিও তো পুরুষ, নিজেকে কন্ট্রোল করতে পারিনি। আমাকে কফির সঙ্গে ঘুমের ট্যাবলেট খাওয়ানো হলো কেন? তুমি যেন জেগে না গিয়ে আমাকে খুঁজতে না পারো, এ- তাই এই ঘরে এসে তাই। কায়েস ভাইয়ের ইশারায় ফোন কাটলাম। টেবিলের উপর সজোরে ঘুষি মারলেন। এক হাত মুষ্টি করে বেঁধে উত্তেজনায় ফোঁসফোঁস করছেন, থরথর করে কাঁপছেন। ধরকাটা মুরগির ধড়ফড় করছেন গলাকাটা মুরগির মতো। নিজের উপর নিজে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলছেন। আমার ২ বাহু জোরে চেপে ধরলেন। দাঁতে দাঁত পিষে চিবিয়ে চিবিয়ে ক্রোধান্বিত স্বরে বললেন, যে আমার পাতের খাবার খেয়েছে বহুবার, আমি যদি এখন একবার হলো তার পাতের খাবার খাই বা মুখ দেই, সেটা কি ভুল বা অন্যায় হবে? প্রতিশোধ নিতে চাই আমি, কড়া প্রতিশোধ। আমি চোয়াল শক্ত করে বললাম, তাহলে ওই পশু আর আপনি মানুষের পার্থক্য রইল কোথায়? উত্তর নিজেকে দিন, আমাকে নয়। প্রতিশোধ নেওয়া উচিত আপনার স্ত্রী ও ভাইয়ের থেকে, নিরপরাধ আমার থেকে নয়। তাদের পাপের প্রায়শ্চিত্তে বলি আমি হব কেন? বলে দ্রুত গতিতে রুম থেকে বেরিয়ে পড়লাম। ঘরের পিছনে বাগানে গিয়ে অঝরে কাঁদলাম। নিজেকে ধাতস্থ করে আম্মার কাছে গেলাম। রান্না শেষ আম্মা? হ্যাঁ শেষ। তোরে ডাকিনি, বুঝলাম তাদের বিষয়গুলো নিয়ে আলাপ করতেছ তাই। হ্যাঁ আম্মা তাই। কনকের সঙ্গে এতক্ষণ কথা হলো। আম্মা চমকিত সুরে কি কইল ওই অমানুষটা? আম্মাকে ডিটেলসে বললাম, তবে ফিজিক্যাল রিলেশনের বিষয়টা হাইড করলাম। যা বললে সুবিধার চেয়ে অসুবিধা হওয়ার আশঙ্কা বেশি, তাই সবসময় গোপন রাখাই উচিত। আমি যতটুকু সম্ভব কায়েস ভাইকে এড়িয়ে চলছি। উনি আর আমার খোঁজ করছে না। পলি স্কুল থেকে এলে তাকে দিয়ে ওনার তদারকি চলে। ওনার মন প্রচণ্ড খারাপ থাকায় পলি জমাতে পারল না খুনসুটিতে। উনি খেতে চায়নি দুপুরে। আম্মার জোরাজুরিতে খেতে হলো ওনার। সন্ধ্যায় আব্বা মসজিদে ছিল, আম্মা কাকাদের ঘরে গেল। পলি নোট করার জন্য কাজিন ও ক্লাসমেট টিয়ার কাছে গেল। আমি রান্নাঘরে নারকেল সুজি দিয়ে একটা পিঠা বানাচ্ছি আম্মার নির্দেশে। কায়েস ভাই নিজের রুমে আছেন। আমি আমার রুমে গেলাম কিছু আনার জন্য। রুমে ঢুকে তবদা খেয়ে গেলাম। দেখি কায়েস ভাই আড়ষ্ট চিত্তে বিবশ হয়ে মগ্ন চোখে চেয়ে রইল আমার চিত্তকর্মটির দিকে। আমার মেজাজ বিগড়ে গেল তাকে দেখে। খিটখিটে মেজাজে বলে উঠলাম, ঘর খালি বলে প্রতিশোধ নেওয়ার জন্য আমার রুমে এলেন? উনি বেশ বিব্রত হলেন। নমনীয় স্বরে বললেন, আমি চলে যাচ্ছি বাড়িতে। এটা বলার জন্য তোমাদের কাউকে দেখছি না। আর তোমাকে সরি বলার জন্য এই রুমে আসা শৈলী। আমার স্থানে তুমি হলেও হয়তো ব্রেন তখন তোমার
তাই বলা নির্দেশ সত্য। আমরা মানুষ, ফেরেশতা নই। আমাদের ভিতরে ক্রোধ, অভিমান, বিরক্ত, ঘৃণা, আবেগ, অনুভূতি, অহমিকা, রিপুর তাড়না, আসাটাই শ্রেয়। আবারও বলছি, খুব সরি, অনুতপ্ত। বলল, রাগ কমেছে আমার উপর? কমবে না, উধাও হয়ে গেছে রাগ। আপনি থেকে গেলে যাবেন না। একসঙ্গে আসছি, একসঙ্গে যাব। কায়েস ভাই মধুর হাসল এবং মোহনীয় দৃষ্টিতে চেয়ে বলল, বিস্মিত হলাম তোমার প্রতিভার নিশানা দেখতে পেয়ে। তাকিয়ে থাকার মতো সুন্দর। আচ্ছা শৈলী, এই নীল শাড়ি পরা একটা মেয়ে ঝুম বৃষ্টিতে ছাতার নিচে একজন রমণী ও একজন সুদর্শন পুরুষ, এই দৃশ্যটা মনে হয় ঢাকায় সেই হোটেলের রুমটা দেখেছি। ওনার প্রশংসার মাল্যবরণ পেয়ে আমি গলে গলে পড়ছি। নিজের হাতের সৃষ্টি হলো সন্তানের মতো। প্রশংসা পেলে কার না ভালো লাগবে? কোমল কণ্ঠে বললেন, ঠিক ধরেছেন। অশেষ ধন্যবাদ। নিশ্চয় তোমার নীল শাড়ি রয়েছে? না, এমন কিছু আমার নেই, বা এমন মুহূর্ত আমার জীবনে আসেনি। আসলেন লুফে নিবে? জানি না। আপনার রুমে যান, নাস্তা নিয়ে এসছি। ওনাকে নাস্তা দিয়ে জিজ্ঞাসা করলাম, ভাবিকে কি করবেন? উনি অসহনীয় ও দৃঢ়চিত্তে জানালেন, আমার সিদ্ধান্ত তোমাকে আগেই জানিয়ে দিয়েছি। কালই বাড়ি চলে যাব, সদরে যাব। দোকানের সব বুঝে নিতে হবে। যে দোকানটা ও পরিচালনা করতো সেটা আমার টাকায় কেনা। তানিয়াকে খুঁজে বের করবে না কি করবে না সেই চিন্তা এখন তার পরিবারে, আমার নয়। আমার চিন্তা অন্য কিছু। আমি পরিচিত লয়ারের সাথে ডিসকাস করব। তাকে ডিভোর্স দিয়ে দেব। দুশ্চরিত্রা নারীর কোনো স্থান নেই আমার লাইফে। ইটস ফাইনাল। তুমি কি করবে অবলা নারী? ফিরে এলে তাকে গ্রহণ করবে? ভাইয়া, আপনি আত্মনির্ভরশীল, সবল পুরুষ। আমাদের দুজনের প্রেক্ষাপট ভিন্ন। তাই আমি বুঝতেছি না কি করব। ও তো ক্ষমা চেয়েছে। আমার দুর্বল কণ্ঠের কথাগুলো শুনে কায়েস ভাইয়া ক্ষেপে গেলেন। বললেন, যদি তুমি সবল হও, যদি তুমি আত্মনির্ভরশীল হও, তবে? যা আমি নই তা কল্পনা করা অনর্থক। যদি আমি তোমাকে হেল্প করি, এটা কি বললে হয় নাকি ভাইয়া? জীবনের সব কিছু যদি এতই সহজ হতো, তাহলে তো প্রতিটি মানুষের জীবন কোনো সমস্যায় আঁকড়ে থাকতো না। তা তো আমি মিন করিনি। ও হ্যাঁ, ভালো কথা, আমরা দুজন যে তানির সংবাদ পেলাম এবং আমার থেকে 10 লাখ টাকা হয়েছিল, এই বিষয়ে কিন্তু কনককে একদম জানাবে না। চাপে থাকুক। অবশ্যই। আচ্ছা। সেই রাতে আর তেমন কথা হয়নি আমাদের। সবাই সবার মতো ঘুমিয়ে পড়লেন। পরদিন নাস্তা খেয়ে উনি চলে গেলেন। আমি যাইনি। নিজের ইচ্ছায় রয়ে গেলাম। আমাকে উনি বা আব্বা আম্মা থাকা যাওয়া নিয়ে বল প্রয়োগ করেনি। তার 1 সপ্তাহ পরে আমি বাড়িতে যাই। এই ভিতরে কনক আমাকে বারবার ফোন দিয়েছে। কথা বলে নরম করার চেষ্টা করছি। তাকে বললাম, আমি না হয় ক্ষমা করে দিলাম, বাট কায়েস ভাইয়ের থেকে ক্ষমা পাওয়ার কোনো আদৌ সুযোগ আছে কি আপনার দুজনে? আগে সেদিকে সামলান পারলে। শ্বশুরবাড়ি গিয়ে দেখি তাদের মা ছেলের সম্পর্ক মধুর। খুব আনন্দ ও স্বস্তি অনুভব করলাম। ভাইয়াকে শাশুড়ি মায়ের আড়ালে জিজ্ঞেস করলাম, ভাইয়া মাকে ভুল বুঝলেন কেন? এটা জানা হয়নি আমার। আরে আম্মা আমাকে মাঝে মাঝে বলতো কনক ও তানিয়ার মেলামেশার কথা। আমি উল্টে আম্মাকে কপট রাগ দেখাতাম ভুল বুঝে। ওর মাঝে এতটাই ডুবেছিলাম যে ধারণা হতো আমাদের মধুর সম্পর্কে আম্মা চির ধারণার চেষ্টা করছি, গ্রাম বাংলার টিপিক্যাল শাশুড়িদের মতো। এরপর রাতে আম্মা চাইলেও জানাতে পারেনি আমার জন্য, কিন্তু নিজেই জ্বলে পুড়ে মরত। সেদিন আম্মার কাছে ক্ষমা চাওয়ার পর কেঁদে কেঁদে সব বলল আম্মা। আলহামদুলিল্লাহ ভাইয়া, খুব ভালো লেগেছে মা ছেলের সম্পর্ক আগের মতো হয়ে যাওয়াতে। তার 2 দিন পর আমার বিছানায় পড়া শ্বশুর গত হলেন। দীর্ঘদিন অসুস্থ ছিলেন বলে অতিরিক্ত কেউ ভেঙে পড়েনি এবং ইহকালের রোগ যন্ত্রণা থেকে মুক্তি লাভ করছেন। এটাই সবার নিকট স্বস্তির বিষয় উঠল। শোকের ঘরে আরেকটা ভয়াবহ শোকের খবর হলো, আর সেই খবরটা প্রথম আমাকে শুনতে হলো। কায়েস ভাইয়া আমার হাত থেকে এক ঝটকায় মোবাইল নিয়ে নিলেন। ডায়াল নাম্বার চেক করে দেখলেন।
আমি গগন কাঁপানো চিৎকার দিয়ে দরজার সামনে পড়ে জ্ঞান হারাই। জ্ঞান ফিরলে দেখি ভর দুপুর। আমাকে ঘিরে রয়েছে আমার মা বোনেরা। ঘর উঠোন জুড়ে চেনা অচেনা মানুষের মেলা। শোকের মানুষগুলো সদ্য পাওয়া শোক ভুলে গেলেও এই মুহূর্তে নতুন শোকের খবর পেয়ে আমার শাশুড়ির কলিজা ফাটিয়ে আত্মনাদ করছে আদরের ছোট ছেলের জন্য। তার বড় দুই বোন মাটিতে লুটিয়ে আছড়া পিছড়া করে বিলাপ করছে ভাইয়ের জন্য। তার খালারা ফুপুরা বুক চাপড়ে কাঁদছে। কোথাও কায়েস ভাইকে দেখলাম না। পরে কানে ভেসে এলো উনিশও আরও কয়েকজন মিলে কনকের লাশ আনতে কুমিল্লা রওনা দিয়েছে। কনক ঢাকায় যাচ্ছিল। আজ তানিয়া ভাবি ও সেই লোকের সন্ধানে। কুমিল্লার রোড অ্যাক্সিডেন্ট করে অতিরিক্ত রক্তক্ষরণে পুলিশ হাসপাতালে নেওয়ায় সে মারা যায়। আমাকে ফোন দিয়েছে এক নার্স। ডায়াল লিস্টে আমার নাম্বার পেয়েছে তারা। আমাকে সবাই ধরাধরি করে কল পরে নিয়ে গেল। গোসল করলো সবাই, নাকফুল বাকি যা ছিল শরীরে সব খুলে ফেললে একে একে। রঙিন বেশ বদলে বিধবার বেশ পরিয়ে দিল সবাই আমাকে। কনকের অপরাধগুলো ছাপিয়ে বারবার তার স্পর্শ, ক্ষমা চাওয়া, নরম হয়ে যাওয়া, বলা আমার সঙ্গে এসব হৃদয়ের আশিতে উকিঝুঁকি মারছে প্রতিটি ক্ষণে ক্ষণে। আমাকে ধরাধরি করে এক রুমে নিয়ে বিছানায় শুয়ে দিল। আমি কনকের জন্য দিশেহারা হয়ে গেলাম। একদিকে ওর দাফনের প্রস্তুতি চলছে, ওকে নিয়ে আসলো সন্ধ্যার পর। লাশ দাফন হলো রাতে। তার আগে আমাকে কয়েকবার ধরে ধরে নিয়ে ওকে দেখানো হলো। আমি ওর বুকে ঢলে পড়ে যাই। ওকে এতটাই ভালো লাগতো আর ভালোবাসতাম, তাই ওর মস্ত বড় অপরাধগুলোকে ক্ষমার চোখে দেখেছিলাম। একে বলে মনে হয় ব্লাইন্ড লাভ। আমার মা বোন বেশ কয়েকদিন আমার কাছে ছিল, তবে কায়েস ভাইয়ের সামনে আমি যাইনি। উনিও আসেন না। আমাদের কোনো কথাই হয় না। ঘটনার আকস্মিকতা মনে হয় উনি স্তম্ভিত নির্বাক। আল্লাহর বান্দাকে ঠিক কতটুকু দুঃখ যন্ত্রণা দেন, যতটুকু সে সহ্য করতে পারে। এভাবে আমি স্বাভাবিক হতে থাকি একটু একটু করে। এখন দিন রাত আমাকে এই বিষয়টা পীড়া দেয় যে কনকের চেয়েও বেশি মানুষের জীবনধারা কত অদ্ভুত স্রষ্টার ইশারা। তিনি মানুষকে এই ভালো রাখেন, এই খারাপ রাখেন, এই হাসেন, এই কাঁদান, এই কত কিছু দিয়ে পূর্ণ করেন, আবার কেড়ে নিয়ে নিঃস্ব করে দেন। ৪৫ দিন পার হলো। গ্রাম্য রীতি অনুযায়ী আমার আব্বা আম্মাকে আমাকে নিতে আসে। তাদের ঘরের সবাই জড়ো হলো বসার ঘরে। আব্বা ওনার সামনে প্রস্তাব উত্থাপন করেন। আপা, শৈলীর বয়স অল্প, একটা ভবিষ্যৎ আছে মেয়েটার, তাই আমরা ওকে একেবারে নিয়ে যেতে চাই। ওরা সবাই থতমত খেয়ে উঠল শুনে। কায়েস ভাই স্থির চোখে উত্তপ্ত উঠোনের দিকে ঠায় চেয়ে রইল। বড়নাস বলল, খালুজান, শৈলী এবারই বউ। আল্লাহ তাল্লাহ তার কপাল থেকে স্বামী তুলে নিয়ে গেছে। এতে তো কারো হাত নেই। সে চাইলে সারা জীবন এই ঘরে বউ হয়ে থাকতে পারে। পাশ থেকে শাশুড়ি মেয়ের কথায় সায় দিয়ে বলল, ওর কথাই আমার কথা ভাই সাহেব। আমরা সবাই তো জানেন যে কারণে হোক বড় বউ হারালাম। ছোট পোলারে আল্লাহ তুইলা দিল। এখন যদি ছোট বউটারায় আমারে ছাইরে চইলে যায়, আমরা ভালা থাকুম কেমনে? মানুষের কাছে মাথা হেড হয়ে যাইব। আপনারা মাইয়ারে নিতে আইছেন ঠিক আছে, এই সময় বাপের বাড়ি নাইয়র যাইতে যায়, কিন্তু কয়েকদিন পর সে চইলা আইতে হইব। আমার মা মুখ খুলল এবার। আপা, কিছু মনে করেন না। ওর যদি একটা বাবু থাকতো তাহলে এক কথা ছিল। সন্তান নাই, স্বামী নেই, এভাবে কেমনে আমার মেয়ের জিন্দেগি কাটবে? এই জিন্দেগির কোনো দাম আছে? ইদ্যুৎকালের সময় শেষ হয়ে গেলে আমরা দেখে শুনে ওরা আবার বিয়ে দিব। বুঝতে চেষ্টা করেন আপা। ছোট মানুষ বলে উঠল, শৈলীর ইচ্ছাটা শুনি আমরা। আমি নিচু মাথার বিনম্র স্বরে বললাম, আব্বার কথাই আমার কথা। এখানে থাকলে ওনার কথা মনে পড়বে, থাকবে, সারাবেলা কষ্ট হয়। আমি একেবারেই চলে যাই। তার মানে তুমি আবার বিয়ে করবা? খালাম্মা যে কইল। আপা, জন্ম মৃত্যু বিয়ে কারো হাতে নয়। সময় কাকে কোথায় নিয়ে যায় কেউ বলতে পারে না। আমার চোখ কায়েস ভাইয়ের চোখ নিবন্ধ হতে দেখলাম উনি আমাকে দেখছেন। পরে দৃষ্টি সরিয়ে নিল অন্যদিকে। আম্মা ওনাকে জিজ্ঞাসা করলো, বাবা, তুমি বর্তমান আছো, এতে তুমি কি কও? আন্টি, আমি শৈলীকে খুব পছন্দ করি একজন ব্যক্তি হিসাবে। ও যেমন ভালো থাকতে চায় আমি তাতেই সহমত জানাই। আপনারা ওকে নিয়ে যেতে পারেন। আম্মা আলহামদুলিল্লাহ বলে উঠল। নিমেষে শাশুড়ি বলে উঠল, আরে হুনেন, স্বামী মরণের পর চাঁদ হিসাব মতে স্ত্রী ইদ্যত পালনকাল করতে হয় ৪ মাস ১০ দিন। আর সেইটা স্বামীর বাড়িতে থাকা। শোকের উপর শোক পাইয়া ভুইলাই গেলাম। এখন মনে হইল আমার, আপনারা কাইল ভোরে নিয়ে যান। রাত থাকা যাইব না, বিকেলেই দিয়ে যাইয়েন। একে অপরের মুখ চাওয়াচাই করতে থাকলো। আম্মা বলেন, হ্যাঁ তাই তো, তাইলে ওর আব্বা ওরে দিয়া যাইব আবার। মনে রেখেন, ইদ্যতকাল শেষ হইলে ওরে নিয়ে যাবো আমরা। আব্বা আম্মা সঙ্গে চলে গেলাম। আবার নির্দিষ্ট সময়ের ভিতর চলে এলাম রীতি অনুযায়ী। একজন বিধবা হিসেবে শ্বশুরবাড়িতে আমি যথাযথ নিয়ম মেনে চলছি। খুব দরকার না হলে কায়েস ভাই ও কোনো পুরুষের সঙ্গে আমার দেখা হয় না, কথা হয় না। কোনো পুরুষ যেন আমার কণ্ঠ না শুনে সেদিকে বিশেষ সজাগ দৃষ্টি রাখছি। আমার এসব বিষয়ে বাকিরাও সহযোগিতা করছে। ছোট ননাস কায়েস ভাইয়ের অনুরোধে বাবার বাড়িতে আছে, একটা ভাগ্নিও আছে। ওরাই ঘরের চারদিকে সামলাচ্ছে এবং কায়েস ভাইয়ের চা খাওয়া, চা কফি, কাপড় ধোয়া যাবতীয় সব কিছু তারাই করছে। ভীষণ নিরানন্দভাবে দিন কাটছে। এক বিকেলে আমার রুমে রং
তুলি হাতে নিয়ে ক্যানভাসে কিছু আঁকিবুকি করার চেষ্টা করলাম, কিন্তু কিছু চিত্রায়ন করা সম্ভব হয় না। যেখানে নিজের মনের আকাশ হয়ে আছে রঙহীন বিবর্ণ, সেখানে কৃত্রিম রঙের পরশা কীভাবে সাজাই? শাশুড়ি দেখে বেজার হলো, বলল, তোমার এইসব এই বাড়িতে আনলা কেন? কয় মাস পর তো চইলেই যাবা। কায়েস ভাই মায়ের উচ্চস্বর শুনতে পেয়ে এগিয়ে এলো, বাধা দিল নীরস ভঙ্গিতে। মাকে বলল, সমস্যা কি মা? এত কারো কি কোনো ক্ষতি হচ্ছে? শৈলীর যেদিকে মন দিতে ভালো থাকবে, কষ্ট ভুলে থাকবে, ওকে ওর মতো থাকতে দাও। তারপরে শাশুড়ি বা কেউ আমার আর্ট নিয়ে কিছু বলেনি। বাড়ির ছোট ছোট বাচ্চারা এসে তাদের ছবি এঁকে দিত, আমি চেষ্টা করি। পুরনো সময় গড়িয়ে যায়, নতুন করে হাতছানি দিয়ে থাকে। কায়েস ভাই তার দোকানে সব সময় দেয় বেশি, বাড়িতে তেমন থাকে না। তার স্ত্রীকে ডিভোর্স দিয়েছে সে, এবং তার কাছে চাওয়া টাকা সেই লোককে দেয়নি, বরং থানায় জিডি করে রেখেছে। ভাবিকে কেউ বিয়ে করেনি, এবং তার পরিবার ও তাকে ফিরিয়ে না এনে ত্যায্য কন্যা হিসেবে ঘোষণা করছেন। সে নাকি এখন গার্মেন্টসে চাকরি করে নিজের জীবন চালাচ্ছে। হায় রে স্বাদের নারী! কিছু দুর্গতির জন্য ভাগ্য নয়, অন্য কেউ নয়, নিজেই দায়ী। যারা উজ্জ্বল দৃষ্টান্ত হলো তানিয়া ভাবি। কায়েস ভাই স্ত্রীর ডিভোর্স দেওয়ার নির্ধারণ সময় ফুরিয়ে গেল। আমার ইদ্যত বরাদ্দ সময় শেষ হয়ে গেল। এখন উনি আমার সামনে এসে একটু একটু করে ডিভোর্স দেওয়ার নির্ধারিত সময় ফুরিয়ে গেল। আমারও ইদ্যত বরাদ্দ সময় শেষ হয়ে গেল। এখন উনি আমার সামনে এসে একটু একটু কথা বলেন প্রয়োজনে। তার মা বোনেরা তার জন্য কনে দেখেছে, তার পছন্দ হচ্ছে না। পরে এক সন্ধ্যায় আমি আমার রুমে দাঁড়িয়ে ক্যানভাস রং তুলি নিয়ে মগ্ন হই। ওনারা সবাই সামনের রুমে চা খেতে খেতে আলাপ করছে, আমি শুনতে পাচ্ছি কথাগুলো। শাশুড়ি বলছে কায়েস ভাইকে, কত মাইয়া দেখলাম তোর মনে ধরছে না, এটা ওটা খুদ ধরছে, কই যে মাইয়া পাই, চেনা জানার মধ্যে চাইতেছি এখন। আম্মা বাদ দাও, আমি দেখতে বলছি পাত্রী, বিয়ে করব না, একা আছি শান্তির, খাচ্ছি দাচ্ছি ঘুমাচ্ছি। না কি রে আপা? না, ঠিক নেই, এবার তুই খুঁজবি, পছন্দ হলে আমাদের বলবি। আমি পছন্দ করলে যদি তোমাদের পছন্দ না হয়, তোর জীবন, তুই ভালো থাকলে আমরাও ভালো থাকবো। এই ভাই চইলে গেছে, তোর জীবন আমাদের চোখের সামনে ভবঘুরের মতো থাকবে, এটা আমাদের সহ্য হইব? ওদের আলাপন থেমে যায়। আমি রঙের প্রলেপ টানি ক্যাম্পাস জুড়ে। কায়েস ভাই দরজায় এসে গলা খাঁকড়ি দিল। আমি মাথায় ওড়না ঢেকে নেই ঝটফট। শৈলে আসতে পারি? কি আঁকলে? দেখার জন্য? হ্যাঁ ভাইয়া, আসেন। উনি এসে খাটের একপাশে পা তুলে বসলেন ভাবগম্ভীর্যের সাথে। আমি মৌন হয়ে আসি। প্রশান্ত চিত্তে বললেন, মিছে কেন মন বসাতে চাও ওখানে? দেখো, কিছুই তো হলো না। আমি সজল চোখে চাইলাম ওনার দিকে। তোমাদের বাড়ির দেখা সেই দৃশ্যটি আমার মনে বারবার ভেসে ওঠে। তোমার কোমল হাতের ছোঁয়া কি জীবন্ত করে তুলতে, যেমন বাস্তবিক। আচ্ছা, তুমি কি এই আর্ট শেখাতে পারবে? আমি মিনমিন করে হেসে ফেললাম। এত ঝুটঝামেলা, এত বিপন্ন দশা জীবনে, তার মাঝে আর্ট শিখতে চাচ্ছেন? হ্যাঁ চাচ্ছি, দরকার আছে। বুঝলাম, মনে হয় তা হবে না। আমি চলে যাচ্ছি দু একদিন পরব। আমা বিয়ে করাবে আমাকে, আসবেন না তখন? খুবই আসবো। আচ্ছা শৈলী, আমি যদি চেনা কোনো মেয়েকে বিয়ে করতে চাই, তুমি সাপোর্ট দিবে? 100 বার দিব। আর আমার দেওয়া না দেওয়াতে কার কি যায় আসে? অবশ্যই যায় আসে। তুমি এই ঘরের ছোট পুত্রবধূ, 100 বার দিবে। শব্দ দুটো ভুলে যেও না। ভোলার কথা আসবে কেন? আজব। জানলা খোলা ছিল, হঠাৎ আকাশে গর্জন করে বজ্রপাত হলো। বিদ্যুৎ চলে গেল, পুরো রুম ঘুটঘুটে অন্ধকারে ডুবে গেল। আমি ভয়ে পিছনে সরে যেতে কায়েস ভাইয়ের সঙ্গে ধাক্কা খেলাম। তিনি পড়ে যাবেন বলে আমায় ধরে ফেলেন। আমি উসখুস করছি, হাত ধরে রেখে বলল, মাটিতে তোমার সব রঙের কৌটার ছিপি খোলা আছে, পড়ে গিয়ে আলতা রাঙা পা হয়ে গেছে। মোবাইল ফ্ল্যাশ দিচ্ছি, চার্জার লাইটটা জ্বালাও যাও। আমি লাইট জ্বালিয়ে নিলাম। বৃষ্টি এলো ঝমঝমে। উনি বলল, আমি চলে যাচ্ছি, ভয় পাবে? হুম, জেমিকে পাঠিয়ে দিচ্ছি। উনি বেরিয়ে গেল রুম হতে, চলে গেল ওনার থাকা সেই ঘরে। ভিজেই কেন উনি তাড়া করে চলে গেলেন বুঝলাম না। তার দুদিন পর আব্বা গেল। আমার সব কিছু নিয়ে চলে এলাম আমাদের বাড়িতে। আসার সময় সবাই আমাকে বিদায় দিতে বাড়ির সামনে রাস্তার মোড় পর্যন্ত এলো, কিন্তু কায়েস ভাইয়া এলেন না। কেন এলেন না তাও আমার ছোট্ট মাথায় আসলো না। আমাদের বাড়িতে আমাকে ঘরের কাজে সাহায্য করছি, পলির পড়াশুনো দেখছি, আমার রং তুলি নিয়ে ব্যস্ততায় জীবন করলাম।
মানুষের জীবনটাকে মন্দ লাগছে না। কত মানুষের জীবন আরও লাঞ্ছনায় দুর্দশায় হয়ে যায়, তার কোনো ইয়ত্তা নেই। যেভাবে চিন্তা করলে ভালো আছি। 1 সপ্তাহ পর এক গোধূলি ঝরা বিকেলে আম্মাকে ফোন দিল শাশুড়ি। বেশ কিছুক্ষণ উনি আব্বা আম্মার সঙ্গে কথা বললেন। আব্বা আম্মা প্রতিউত্তর শুনে আমার মাথা চক্কর দিতে লাগলো। ভন ভন করে ঘুরছে, কর্ণকুহরে যেন কেউ উত্তপ্ত সীসা ঢেলে দিল। আমি বোকা বোকা চাহনি তাক করে আব্বা আম্মার মুখ পানি। ওনারা আমাকে বিষয়টা বলল। আমি ভীষণ ক্ষুব্ধ হলাম ওনাদের উপর। তারপর মুখের উপর নাকচ করে দিলাম প্রস্তাবটা এবং আরও বললাম, আমি যদি তোমাদের এতই গলগ্রহ হয়ে থাকি তাহলে বলো চলে। আমি নিজের পেট ভাত জোগানোর মুরত আমার আছে। আব্বা আম্মা দুজনে আমার আচরণে বেজায় অসন্তুষ্ট হলেন। আম্মা তক্ষুনি আমার সামনে শাশুড়িকে ফোন দিলেন। আপা, আমরা কত করে কইলাম আমার মেয়ে এটা কিছুতেই মানবে না, আপনি তো বুঝতেই চাইলেন না। কইলেন পিতামাতার কথা ফেলার মতো মাইয়া শৈলী না। সে তো খুব রাগ আছে আপা, মাফ করে দেন আমারে। বেন বইমার কানে মোবাইলটা দেন। আম্মা আমার কানে মোবাইল ধরতে আসলে আমি আম্মার হাত সরিয়ে দিই। মোবাইল নিয়ে শাশুড়িকে সালাম দিই। তিনি আপ্লুত স্বরে কাঁদো কাঁদো হয়ে বলেন, আমি জানি ভাসুরের নজরে দেখা ছেলেরে তোমার নয়া স্বামী হিসেবে মাইনে নেওয়া বহুত কষ্টের, কিন্তু মা কায়েস তো তোমারই মনে ধরলো। ও কইল চেনা জানার মধ্যে বিয়ে করলে তো আমাদের ঘরেই পাত্রী রেডি। শৈলীকে আমার বেস্ট মনে হয়। সে আমার সব কিছু জানে, আমাকে ভালো রাখতে পারবে এবং আমিও তাকে ভালো রাখতে পারবো। আর আমরা সবাই তোমারে পছন্দ করি। আচ্ছা তুমি বুকে হাত দিয়ে কত মা, আমাদের ঘরে আউনের পর থেকে কেউ কোনো বদ আচরণ করছে তোমার লাগে? আমি তোমার শ্বশুর, আমার 2 মাইয়া। কায়েস ক। আমি স্পষ্ট গলায় বললাম, মা আমি কি তা বলছি? ভাসুরের সঙ্গে বিয়ে হওয়া জায়েজ আছে? খুব আছে। আমার বড় হুজুরে ঘরে ডাইকা আইনা যায় না এনেছি, সে তার বউরে ছাইড়া দিছে, তুমি বিধবা, সুতরাং খুব সহজে এই বিয়ে জায়েজ। ধর্মে যে 14 জন নারী পুরুষ বিয়ে কারণ হারাম, তার মাঝে ভাসুরা ছোট ভাইয়ের বউ নাই। মা তা না হয় বুঝলাম, বিষয়টা সাময়িকভাবে দেখতে দৃষ্টিকটুর অশোভনীয়, আমাকে মাপ করবেন। আর রাখো তোমার এসব কথা। নিজে বাঁচলে বাপের নাম। নিজেরা ভালো থাকা বেশি দরকার না, সমাজকে কি কইবে সেইটা ভাবা বেশি দরকার। মা সত্যি বলতে আমি ওনাকে অন্য চোখে দেখি। এবার তিনি রেগে গেলেন কিছুটা, বললেন, বারবার কনে মনে হয় তোমার দাম বাইরে গেছে। তুমি মনে করবা কায়েসে চেনো না, বিয়ের দিন প্রথম দেখছো। আমি মা হই কেমনে পোলার ভালো থাওয়ানে চেষ্টা না করি? ঠিক আছে, আমি কায়েসে জানাই দিচ্ছি। আমার আম্মা বলল, হয়েছে, এবার শান্তিতে থাক তুই। তারপরে পাশের ঘরে চাচি ভাবিদের মা বিষয়টি জানালো। তারা সবাই আগে পরে প্রস্তাবটা সুনজরে দেখলো এবং সবাই মিলে আমাকে বোঝাতে লাগলো। টিয়া পলিত এক পায়ে খাড়া, দুজনের মুখে উপাচানো খুশির ঝিলিক লক্ষ্য করল। টিয়া বলল, ওই মা, শৈলপুর রাজি না হলে কায়েস ভাইয়ের সঙ্গে আমার বিয়ে দাও। চাচি কষে চর বসিয়ে দিল টিয়ার গেলে। অসহিষ্ণু স্বরে বলে, কি বেয়াদব মাইয়া, বয়সের ব্যবধান দেখছো কায়েসের লগে তোর? সে তোকে বিয়ে করতে চাইছে, সে তো শৈলীরে বিয়ে করতে চেয়েছে, তাও ঘটনার ছেলে। ফাজিল মাইয়া দিন দিন উড়নচণ্ডী হইতেছে, সব ছেলেরা ওর পছন্দ হয়ে যায়। বলিও আর আমি ফিক করে হেসে ফেললাম। টিয়া গাল ডলতে দুলতে ধূপধাপ পায়ে উঠোন পেরিয়ে যেতে যেতে বলল, তাহলে ক্লাস স্যারেরা বলে কেন বয়স শুধুমাত্র একটি সংখ্যা? সেদিন বিকেলে আমার ছোট নানা ফোন দিল আমাকে, নানান যুক্তিখণ্ড করে দেখালো ওনার ভাইকে বিয়ে করার জন্য আমার লাইফের জন্য কি কি ভালো হবে। ওনার যুক্তির কাছে আমার যুক্তিগুলো পরাভূত হলো কঠিনভাবে, কেননা আমি নিজেই দেখেছি বহু একাকী সময় আমাকে কাছে পেয়েও তার ভাই বাজে ইঙ্গিত করেনি, বাজেভাবে তাকায়নি, বরং শ্রদ্ধার চোখে দেখেছে, আমার সামনে থেকে সরে গিয়েছে। আমার মেজাজ প্রচণ্ড রকম তেতে এলো। সিচুয়েশন এমন হয়েছে মানা করতে গিয়েও পাচ্ছি না। নিরুপায় হয়ে তার কিছুক্ষণ পরে কায়েস ভাইকে ফোন দিলাম। হ্যালো শৈলী, কেমন আছো? একরাশ বিতৃষ্ণা নিয়ে রুষ্ট স্বরে বললাম, আমি কেমন আছি তা জানার কথা আপনার। আপনাকে উষ্ণ অভিনন্দন। চেনা জানার মধ্যে কোণে খুঁজে পেয়েছেন বলে উনি ধীর গম্ভীর কণ্ঠে বললেন, 100 বার সাপোর্ট দিবে বলছিলে, সো তোমার পূর্ণ সাপোর্ট চাই, সবভাবে সব দিক থেকে। রাবিশ উচ্চারণ করে আমি ফোন লাইন কেটে দিলাম আর কিছু না বলে। তারপর হেমন্তের এক পিঠের দুপুরে সাক্ষী করে ঘরোয়া আয়োজনে আমার বিয়ে হয়ে গেল কায়েস ভাইয়ের সঙ্গে। দ্বিতীয়বারের মতো বধূ সেজে আসি কায়েসের রুমে। মোহনীয়ভাবে
ফুলশয্যায় বিছানা সজ্জিত, মৃদু ঠান্ডা পরিবেশ, বাকিরা নিশ্চিম রুমে শুয়ে আছে। উনি রুমে প্রবেশ করতে কাঠের চেয়ারের উপর দুই খিল লাগিয়ে দিলেন, দুই জানলা বন্ধ করে দিলেন। আমার হার্টবিট আনুপাতিক হারে বৃদ্ধি পেল। বুক ধুকপুক করছে, লজ্জায় কুঁকড়ে যাচ্ছে, তবু পিট পিট চোখে ঘোমটার ভিতর থেকে এক পলক ওনাকে দেখলাম। মনে মনে বলছি, এ দেখি এক ব্যক্তিত্ব সম্পন্ন আকর্ষণীয় যুবক দাঁড়িয়েছে, বলতে গেলে সুদর্শন পুরুষ। চোখ সরিয়ে নিলাম। উনি লাগেজের ভিতর থেকে আমার আঁকা সেই চিত্রকর্মটি বের করে টেবিলের উপর খাড়া করে রাখলেন। বললে, তোমার প্রিয় জিনিস তোমার চোখের সামনে, তাই পলিকে বলে নিয়ে এনেছি আমি। আমার ঠোঁট জোড়া কাঁপছে, কিছুই বলতে পারছে না। উনি নীরবতা ভাঙতে বিছানায় উঠে এলেন। মুখে কিছু বললেন না, আমার চোখে চোখ রাখতে আমার চোখ জোড়া বুঝে এলো। ওনার আঙুল ঘুরতে লাগলো আমার ঠোঁটের ভাঁজে। 4 আঙ্গুলে পিঠ দিয়ে আমার সারা গাল আলতো পরশে বুলিয়ে দিল। আমার পেলব অঙ্গখানি বিদ্যুৎ শকের মতো প্রবলবেগে ঝাঁকুনি দিয়ে উঠল। সমস্ত শরীরের লোম দাঁড়িয়ে গেল। গোপনে শিহরিত হচ্ছে এলোমেলোভাবে। যে মানুষটা কয়েক ঘন্টা আগে আমার ভাষ্য ছিল, যার সামনে আমি কোনোদিন মাথা না রেখে আসিনি, আজ তাকে আমার সব উজাড় করে বিলিয়ে দিতে হচ্ছে। এই সীমাহীন লজ্জা আজ কই রেখে? এমন চিন্তা করতে আমি ঢলে পড়ি ওনার কোলে। আমার চোখে মুখে জলের ফোঁটার স্পর্শ পেয়ে চোখ খুলি। ভীরু নিস্তেজ কণ্ঠে বলি, ভাইয়া প্লিজ, আমার খুব বেশি খারাপ লাগছে। আপনি তো আমার ভাষ্য ছিলেন। উনি আমার দিকে তীক্ষ্ণ চাহনি নিক্ষেপ করলেন। চাপা হাসি আসলেন। আমাকে যত্ন করে বালিশে শুইয়ে দিলেন। আমি ফের চোখের পাতা বন্ধ করে ফেললাম। আর মেলাতে পারছি না প্রগর সংকোচ। উনি ওনার নিঃশ্বাস টের পেলেন। আমার গা ঘেঁষে বসলেন বালিশে হেলান দিয়ে। আমার এক হাত ওনার কোলের উপর নিলেন, ওনার দেওয়া আংটিটা খুলে নিলেন, আবার আঙুলে পরিয়ে দিলেন। গম্ভীর শ্বাস ফেলে বললেন, শৈলী, প্রথমে চিরকৃতজ্ঞ আমার বিয়েতে সাপোর্ট দেওয়ার জন্য। দ্বিতীয়ত, আংটি তখন দিয়েছে ভাসুর হিসেবে, যেটার কাজ ফুরিয়ে গেছে, তাই বর হিসেবে আবার পরিয়ে দিলাম। তৃতীয়ত, আমি তো তোমাকে ভালোবেসে ভাবেই টাচ করিনি এখনো। তো এমন ঠক ঠক করে কাঁপছো কেন? অতিশীতপর বৃদ্ধার মতো এমন ভাব করছো, মনে হয় জোর করে তুলে এনেছি তোমাকে। ঠিক আছে, তুমি যতদিন না ইজি হবে ততদিন তোমাকে ছোবো না। বাসর মানে হ্যাপি? যদি বলো আলাদা ঘুমাতে, তাও রাজি। তবু তুমি আমার হয়ে উঠো, ভুলে যাও তোমার বিষণ্ণ অতীতকে। আমি ক্রোধে ফেটে পড়ি, কোনো কথা বলতে পারছি না। বিছানা থেকে নামলাম, মুখ অমাবস্যা করে বললাম, আমি শাড়ি চেঞ্জ করব। উনি বেরিয়ে গেলেন। আমি দরজা লাগিয়ে গহনা শাড়ি সব খুলে ফেলি, অন্য একটা শাড়ি পরে নিই, দরজা খুলে বিছানায় শুয়ে পড়ি। একটু পর উনি রুমে এসেন, জিজ্ঞাসা করলেন, তোমার পাশে ঘুমানো যাবে? আমি জবাব দিলাম না, চোখ বন্ধ করে শুয়ে আছি হাঁটু বাজ করে। উনি নিজে নিজে বললেন, আমার কপাল, নিজের রুম, নিজের বিছানা, ঘুমাতে কারো অনুমতি লাগে। পলি বলল, তুমি নাকি সিঙ্গেল, ঘুমাতে ভয় পাও। ভয় পাও? তাই তো ডাবল ব্যবস্থা করলাম। একেই বলে উপকারের নামে থাপ্পড়। কৃতজ্ঞতার বাণী নাই কারো মুখে। হায়! আমি নীরবে ওনার বিপরীত হয়ে শুয়েছি। উনি বললেন, ফের বলল, বাসর না হোক, অন্তত বন্ধু ভেবে রাত জেগে গল্প তো করতে পারি শৈলী। এপাশে ফিরে থাকো, তোমার মায়াবী মুখছবি দর্শন করার সুযোগ করে দাও। নতুন জীবন, নতুন স্বামী নিয়ে আমার ছোট চাচি কিছু কথা মনে পড়ল, যা কিনা তিনি বিয়ের গাড়িতে ওঠার পূর্ব মুহূর্তে আমাকে উপদেশ হিসেবে বলেছিলেন। তাই ঘুরে গিয়ে কায়েস ভাইয়ের দিকে মুখ করে শুইলাম। উনি কৃতজ্ঞতা প্রকাশ করে বললেন, বিয়ের প্রথম রাতে আমাকে তোমার কিছু বলার আছে বা জিজ্ঞাসা করার আছে? আমি মাথা নেড়ে না বললাম, আচ্ছা, কিছু চাওয়ার আছে স্ত্রী হিসেবে স্বামীর কাছে? স্বামী স্ত্রীর শব্দটা শুনে আমার অস্বস্তি শুরু হলো। লাজুকতার মতো নুয়ে গেলাম, দু হাতে মুখ ঢেকে ফেললাম। উনি ফের যেন আরো আকর্ষণ অনুভব করলো আমার প্রতি। আমার দুহাত সরিয়ে নিল, সারা মুখ ভিজিয়ে দিল ওনার ঠোঁটের উষ্ণ ছোঁয়ায়। কানে কানে ফিসফিসে বলল, কতভাবে যে তোমাকে ভালোবাসতে আদর করতে ইচ্ছে করছে, কিন্তু করলাম না তোমার জন্য। বলো, কি চাওয়া? কিছু চাওয়ার আছে? আমি বললাম, আমি আলাদা ঘুম পাড়াতে। এই হুম, ওকে, তাই হবে কাল থেকে। আজ ফুলশয্যায় থাকি দুজনে। দুজনে ঘুমিয়ে পড়লাম পাশাপাশি। সকালে উঠে গেলাম সবার আগে। যদিও শাশুড়ি রাগ করলেন উঠলাম বলে, সারাক্ষণ আমি মনমরা হয়ে থাকি, ওনার সঙ্গে তেমন কথা বলি না। রাতে উনি অন্য রুমে ঘুমায়, সবার অগোছে। এভাবে 4-5 দিন পর পাশের ঘরে এক ভাবি আমাকে বলল, কিরে শৈলী, সকালে তো চুল ভেজা দেখিনি, সমস্যা কি? আমি অন্য কথা বলে পাশ কেটে চলে যাই। বিষয়টা শাশুড়ি কানে যায়। উনি এক সকালে কায়েস আর আমাকে শুনিয়ে শুনিয়ে বলে,
পরের বছর জন্য নাতিপুতি কোলে নিতে পারি আমি, এই কয়ে দিলাম সবাইরে। ঘরে ছোট পোলাপান না থাকলে মজা নেই। সেই বিকেলে ওনাকে চা দিতে গেলাম। ভাইয়া চা নেন। চা রেখে চলে আসার সময় আমার হাতে টান পড়ল। এই মেয়ে দাঁড়াও। এমন ভাই ভাই করতে থাকলে তোমার শাশুড়ি জীবনে নাতি নাতনি মুখ দেখতে পারবে না। তুমি কচি খুকি ইজি হতে পারছো না যে। আর হবেই বা কীভাবে? তোমাকে ছোঁয়া যায় না, একটু রোমাঞ্চ করা যায় না, দুষ্টুমি করা যায় না, নিজেকে রোবটের মতো শক্ত করে রাখো সারাক্ষণ। কপর রাগ দেখিয়ে বলল উনি। পরক্ষণে আমার মাথা টেনে ওনার চওড়া বুকটা চেপে ধরল। বলল, মরুর বুকে পথিকের আজালা জলের জন্য আর্ত শুনতে পাচ্ছ? আমি নিরুত্তর, কাঁপছি কেবল। বলল, আবার কাঁপাকাঁপি না ছুতে? সকালে আম্মার কথা শুনলে তো, এবার কি করবে বলো? আমি মাথা নামিয়ে ফেললাম তীব্র সংকোচ, চলে গেলাম অন্যদিকে। নয় ছয় করে কেটে গেল আরও কিছুদিন। ধীরে ধীরে সব কিছু স্বাভাবিক হলো। চারপাশের মানুষজন আমাদের দুজনে স্বামী স্ত্রী হিসেবে আপন করে নিল। ওনার সঙ্গে জড়তাগুলো দূর হলো কিছুটা, সেটার পুরো ক্রেডিট ওনার। এখন দুজনে এক বিছানায় ঘুমাই। এক রাতে কথা প্রসঙ্গে উনি বলল, যদি আমি আঁকতে পারতাম তাহলে লাইফে মাত্র একটা ছবি আঁকতাম। কিসের ছবি? মাত্র একটা ছবি আঁকতেন তোমার, যে ঠিক টাইটানিক মুভির সেই নায়িকার মতো। নিমেষে আমার মুখ লাশরাঙা হয়ে উঠল। কিন্তু তার শরীরে তো একটা পাথরের মালা ছাড়া আর কিছুই থাকে না। সেমভাবে তুমি থাকতে। আমি তোমার দেহের প্রতিটি ভাঁজ দেখে দেখে সূক্ষ্ম কারিগরের মতো চিত্রিত করতাম। কি বাজে শখ আপনার! বাজে কিছু থেকে অনেক কিছু ভালো সৃষ্টি করেছে, সেটা প্রমাণিত, মানতে হবে মহারানী। এক গ্রীষ্মের বর্ষার সন্ধ্যায় আমার বমি বমি ভাব শুরু হলো। কেবল টক খেতে ইচ্ছে করছে, শুয়ে থাকতে ইচ্ছে করে, মাথা ঘোরায়। ননাস গাইনি চিকিৎসকের কাছে নিয়ে গেল আমাকে। চেক আপ করে জানা গেল আমি কনসিভ করছি। বাড়িতে সবাই খুশি এর ধরে না। সবাই আমার বিশেষ যত্নপাতি করছে নতুন অতিথির উদ্দেশ্যে। বর্ষা এসে গেল, আমার মন খারাপ হলো কনক ও তানিয়া ভাবির কথা মনে করে। বৃষ্টি হলে তাদের হাসি ঠাট্টা বেড়ে যায়। এক বিকেলে কায়েস বাহির থেকে এসে একটা শপিং ব্যাগ আমার হাতে তুলে দিল। খুলে দেখেই আমি অবাক হয়ে গেলাম। সেই ছবিটা ছেলেমেয়ের পরনে যেমন যা ছিল। কায়েস দুজনের জন্য একই পোশাক কিনে এলো। আমি মধুর হেসে বললাম, এই ছবিটা হৃদয়ে গেঁথে আছে। আগে ঠিক যেমন রেখেছি সেই বর্ষার সেম পোশাকে দুজন বৃষ্টিতে হাঁটবো। আমি মিন্ময় হয়ে কায়েসের মুখপানে চেয়ে রইলাম। উনি এগিয়ে এসে আমার দু চোখের পাতায় কোমল চুমু খেলেন। বললেন, আমাদের জীবনে অনেক সময় ভুল মানুষ এসে পড়ে। স্রষ্টা কোনো এক ঘটনা সৃষ্টি করে তাদেরকে আবার সরিয়ে নিয়ে যান, এনে দেন সঠিক মানুষ। যেমন আমি তোমার জন্য, তুমি আমার জন্য। এরপর যেদিন বৃষ্টি আসবে, এই শাড়ি ব্লাউজ স্যান্ডেল পরে নিবে, বের হবো তুমি আর আমি। আমি অবোধ শিশুর ন্যায় ঘাড় নাড়িয়ে সম্মতি জানালাম। তারপর হতে আর দিনে বৃষ্টি আইসে না। যা আসলো ঝুম বৃষ্টি তার সন্ধ্যার পরে। কায়েস আমি ঝটপট তৈরি হয়ে নিলাম সেগুলো পরে। কালো পরে ছাতাটায় সে দরজায় দাঁড়িয়ে মেলে ধরল। শাশুড়িমা এগিয়ে এলো। শাশুড়ি ঢাকা বলল, এই বাদলার মধ্যে তুই পোয়াতি বউ নিয়ে কই যাস? আম্মা, এটা আমার শখ। এই তো ঘুরে চলে আসবো, সাবধানে যাস, বাইরে ধইরা রাখিস। যেই না ডস্কু ঢ্যাঙে দিচ্ছে, উষ্টা খাইয়ে পিছলে পড়তে বলে সাড়ে সর্বনাশ হয়ে যাবে কইলাম। আচ্ছা আম্মাজান। আষাঢ়ের এক বর্ষণমুখের সন্ধ্যায় অবিরাম ঘনধারায় বৃষ্টি, শীতল নিস্তব্ধ নিঝুম শীতল, চারপাশে কোনো জনমানব নেই। আমি পরনের নীল শাড়ির কুচিটা আলগোছে ধরে খানিক উপরে তুলে নিলাম। সাবধানে পা ফেলে উঠান পার করলাম, যেন না পড়ে যাই, না কাদা লেগে যায় প্রিয় নীল শাড়িটা। কপালে ছোট্ট একটা লাল টিপ দিলাম, গলায় পুতির মালা, কায়েসের হাতে চেনের ঘড়ি, হালকা আকাশি শার্ট চেক প্রিন্টের মধ্যে ইন করা, হাতা ফোল্ড করা কুনি অবধি, বুকের দিকে দুটো বোতাম খোলা, আমার এমন পছন্দ বলেই খোলা রেখেছে। পরনে জিন্স, পায়ে খোলা শু। কালো ছাতায় সে এক হাত দিয়ে ধরিয়ে রেখেছে, তবু উদ্দাম বৃষ্টির ছাট এসে দুজনের গায়ে পড়েছে। সে আমার পিঠের উপর দিয়ে তার হাত ঘুরিয়ে এনেছে, শক্ত করে আমার বাহু চেপে নিজের দিকে ভিজিয়ে রেখেছে, যেন না ভিজে যায়। এভাবে হেঁটে গেলাম অনেক দূর। তারপর বাইরে খেয়ে রাত করে বাড়ি ফিরে এলাম দুজনে। বৃষ্টি থামার কোনো লক্ষণ নেই। তুমুল বৃষ্টি মধ্যরাত পর্যন্ত ঘরের দরজায়
দুজনে বসে বসে উপভোগ করলাম সেই রাতভর বৃষ্টি। মেয়েবাবু হলে নাম রাখবো বারিশা। হঠাৎ কায়েসের মুখে এমন কথা শুনে রিনরিনিয়ে হেসে উঠলাম। কায়েস আমার চিবুক উঁচিয়ে ধরে বলল, তোমার হাসি এই রাতের নির্জনতা ছাপিয়ে প্রেমিকের বুকে সুখের কম্পন সৃষ্টি করলো। যেন ছন্দে নৃত্যে বয়ে চলছে এক সুদূরে পাহাড়ি চপল ঝর্ণা। সমাপ্তি। রাতভর বৃষ্টি দ্বিতীয় এবং শেষ পর্ব। পুরো গল্প প্লেলিস্টে। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।